যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো, হ্যাঁ ক্লিয়ার, ওকে ঠিক আছে। আশরাফুজ্জামান, ফারিহা আহমেদ প্রভা, ফেরদৌস বারিরা, তানজিলা তাবাসসুম, ইসরাত জাহান ঋতু, খাদিজা শিফা, নাইমুল হাসান, শারমিন আক্তার, অলোক আলী, সুস্মিতা ঘোষ, আচ্ছা পূজা শীল না, ওকে, শেখ সাদেক, সাফিয়া আফরিন, ওকে মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 5ম ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের 5 নম্বর ক্লাসটা করব। এর আগে অলরেডি আমরা 4টা ক্লাস করে ফেলছি কিন্তু। তো আমরা গত ক্লাসে কুয়া থেকে পানি শূন্য করার জন্য কৃতকাজ ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ বিবেচনা করে কৃতকাজ কিভাবে বের করতে হয় সেই হিসাব নিকাশটা করছিলাম। তো তার কয়েকটা ম্যাথ প্রবলেম আমি তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছিলাম এবং কয়েকটা ম্যাথ প্রবলেম তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তার মধ্যে আসো একটা ম্যাথ প্রবলেম একটু করে দিই, সেটা হচ্ছে 26 নম্বর। 26 নম্বর ম্যাথ প্রবলেমটা, বইয়ের 26 নম্বর ম্যাথ প্রবলেমটা আসো আমরা একটু করে দিই। বলা হচ্ছে একটি ইঞ্জিন ইঞ্জিন মানে পাম্প, একটি ইঞ্জিন বা পাম্প 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে গভীর কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। 500 কেজি পানি উত্তোলন করে। এতে ইঞ্জিনের 20% অপচয় হলে, 20% অপচয় হলে মানে ইঞ্জিনের ক্ষমতা 20% অপচয় হলে ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা কত? ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত? এইটা আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে, তাই তো? তো চলো শুরু করি। এই ক্ষেত্রে গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ বিবেচনা হবে না, কারণ আমাদের বলছে একটা গভীর কূপ থেকে পানি টেনে তুলতে হবে। সেই গভীর কূপের গভীরতা হচ্ছে 200 মিটার। 200 মিটার গভীর থেকে পানি টেনে তুলতে হবে। ধরো তুমি বালতিতে করে পানি টেনে তুলতেছো বা একটা বড় ড্রামে করে 500 কেজি পানি টেনে তুলতেছো। কত গভীরতা থেকে টেনে নিয়ে আসতেছো? 200 মিটার গভীরতা থেকে তুমি টেনে নিয়ে আসতেছো। কার সাহায্যে? ধরো একটা পাম্পের বা একটা ইঞ্জিনের সাহায্যে টেনে নিয়ে আসতেছো। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ হিসাব করতে গেলে আমরা গড় সরণ নিব না। কেন নিব না? কারণ কূপটা কতটুকু ভরা, আমি কতটুকু খালি করব, এই সব কিছু সুনির্দিষ্টভাবে বলে দেওয়া নেই। আমার কি এরকম বলা আছে যে একটা কুয়া সেটা সম্পূর্ণ পানিপূর্ণ ছিল, আমি অর্ধেক খালি করব? একটা কুয়া সম্পূর্ণ পানিপূর্ণ ছিল, আমি সম্পূর্ণ খালি করব? একটা কুয়া অর্ধেক পানিপূর্ণ ছিল, আমি তার তার আবার অর্ধেক খালি করব? এরকম কোনো কথা কি সুনির্দিষ্টভাবে বলা আছে? নেই। তাহলে ব্যাপারটা এভাবে বুঝতে হবে, জাস্ট ওই 200 মিটার গভীর কূপ থেকে ড্রাম ভরে বা বালতি ভরে তুমি পানি তুলতেছো। তাহলে তুমি পানি তুলে নিয়ে আসতেছো 200 মিটার গভীর কূপ থেকে, অর্থাৎ ওইখান থেকে পানি তোলা হলে, এত গভীর কূপ থেকে পানি তোলা হলে কূপের পানি শেষ হবে না, এটা ভূগর্ভস্থ পানি। তাহলে ভূগর্ভস্থ পানি টেনে তোলার ক্ষেত্রে কৃতকাজ হিসাব করতে গেলে কিন্তু ভার কেন্দ্রের সরণ আমরা নিব না। কারণ ভূগর্ভস্থ পানি টেনে তুলতে গেলে আমি ওই পানি, ওই গভীরতা কত, ওইখান থেকেই পানি টেনে তুলতেছি। ওইখান থেকে যদি আমি 1 ড্রাম বা 1 বালতি পানি তুলে নিয়ে আসি, তাহলে কিন্তু পানির লেভেলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটা তোমার বুঝে নিতে হবে। সহজ হিসাব কথা হচ্ছে, কখন ভার কেন্দ্রের সরণ বিবেচনা করব?
যখন সুনির্দিষ্টভাবে আমাদের বলে দেওয়া থাকবে যে এতটুকু খালি করতে কৃত কাজ, একটা সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে যে কুয়া বা ট্যাঙ্কি এতটুকু পূর্ণ ছিল, তার আমি এতটুকু খালি করব, তার জন্য কৃত কাজ। সুনির্দিষ্টভাবে বলা না থাকলে ভূগর্ভস্থ পানি তোলার জন্য কৃত কাজ বের করতে গেলে ডাইরেক্ট সূত্র এমজিএইচ। কি ক্লিয়ার? ডাইরেক্ট সূত্র এমজিএইচ। তাহলে আসো, মনে করো এই হচ্ছে কূপটা, গভীর কূপ। এই গভীর কূপের এইখানে এই যে পানি আছে, গভীর কূপের এইখানে ধরো পানি আছে। তাহলে পানি আমি যে টেনে তুলবো, এই পানির গভীরতা, এই গভীরতা এইচ, এই এইচটা হচ্ছে 200 মিটার। ঠিক আছে? ধরো 200 মিটার গভীর কূপ থেকে এইখান থেকে এই যে বালতি ভরে ভরে পানি টেনে তোলা হচ্ছে। ওকে, তাহলে পানি উত্তোলন করতে, পানি উত্তোলন করবে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে পানি উত্তোলন করতে কৃত কাজ কত? তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু, এই ক্ষেত্রে হবে এম জি ডাইরেক্ট এইচ, এইচ এর মান 200 বসে যাবে। এখন আমাদের চাইছে কি পাম্পের প্রকৃত ক্ষমতা। আগে কার্যকর ক্ষমতাটা বের করি, প্রকৃত ক্ষমতা পরে। যেটুকু কাজ করবে তার জন্য যে ক্ষমতা, সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা এটাকে আমরা বললাম পি। তাহলে পি ইকুয়াল টু টোটাল কৃত কাজ ডিভাইডেড বাই টাইম টি। তাহলে কৃত কাজ এম জি এইচ ডিভাইডেড বাই টাইম টি। এম 500 কেজি পানি, জি 9.8, গভীরতা 200 মিটার। কত মিনিটে? প্রতি মিনিটে। প্রতি মিনিট মানে 1 মিনিট। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড। ওকে, তাহলে এইখান থেকে আমরা ক্ষমতাটা পাবো। তাহলে 500 গুণ 9.8 গুণ 200 ভাগ 60। তাহলে এটা হচ্ছে, এটাকে, এটা হচ্ছে 16,333.333 ওয়াট। তাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোওয়াটে করে নিই। তাহলে 16.333 এত কিলোওয়াট। ওকে, এইবার আমাদের প্রকৃত ক্ষমতা। তাহলে দেখো বলছে 20% অপচয়। তাহলে কর্মদক্ষতা ইটা কত? ইটা হচ্ছে কার্যকর ক্ষমতা বাই প্রকৃত ক্ষমতা। কার্যকর ক্ষমতা, এটাকে যদি আমরা পি বলি, তাহলে প্রকৃত বা প্রদত্ত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা মেশিনের গায়ে লেখা ক্ষমতা, প্রকৃত ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা, সেটাকে আমরা বললাম পি ড্যাশ। তো বলতেছে 20% অপচয়। তাহলে 20% অপচয়, কর্মদক্ষতা 80%। 20% লস, অপচয়, তাহলে কর্মদক্ষতা ইটা হবে 80%, ইটা হবে 80%। বুঝলে? তাহলে ইটা 80%, 0.80। কার্যকর ক্ষমতা ওই যে 16.333 ওয়াট। তাহলে প্রকৃত ক্ষমতা পি ড্যাশ কত? তাহলে অতএব প্রকৃত ক্ষমতা ভাই পি ড্যাশ, অ্যান্সার ভাগ 0.80। তাহলে 20.416 এত কিলোওয়াট। এইটা হচ্ছে আমার প্রকৃত ক্ষমতা। ওকে ভাই, ভোটের দিনও ক্লাস, ভোট দিতে জানি, ভোট দিতে আমি এখন খুলনা যাব, ভোট দিতে এখন আবার খুলনা যাইতে হবে। আমি ভোট দিতে খুলনা যাব? দরকার নাই, থাক, ঠিক আছে। তাহলে 26 গেল। এবার আসো আর একটা ম্যাথ করি, এই ম্যাথটা এক্সট্রা। একটি পাম্প 100 মিটার গভীরতা থেকে পানি তুলে তা আবার 20 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে কোনো জমিতে নিক্ষেপ করে, কোনো জমিতে নিক্ষেপ করে। একটি পাম্প এত মিটার গভীরতা থেকে, একটি পাম্প প্রতি মিনিটে, এখানে দুইটা কথা মিস গেছে রে, সরি। একটি পাম্প
প্রতি মিনিটে 200 মিটার গভীরতা প্রতি মিনিটে 50 কেজি পানি, প্রতি মিনিটে 50 কেজি পানি 100 মিটার গভীরতা থেকে তুলে 100 মিটার গভীরতা থেকে তুলে তা আবার 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো জমিতে নিক্ষেপ করে। তাহলে পাম্পটির অশ্ব ক্ষমতা কত? পাম্পটির অশ্ব ক্ষমতা কত? দেখো গ্রামের দিকে দেখবা জমিতে সেচ কাজে পাম্প লাগানো হয়। তাহলে সেই পাম্প কি করে? সেই পাম্প হচ্ছে প্রথমে ভূগর্ভস্থ পানি টেনে তোলে, তোলার পরে দেখবা সেই পাম্প দিয়ে সেচ কাজে ব্যবহৃত পাম্প, সেই পাম্প আবার পানি ছুঁড়ে দেয় জমিতে। তাহলে কি করা হচ্ছে ভালো করে শোনো, এই যে পাইপ দিয়ে পানি টেনে তোলা হচ্ছে, ধরো এটা হচ্ছে ভূগর্ভস্থ পানি, এখানে ভূগর্ভস্থ পানি আছে, এই যে ভূগর্ভস্থ পানি, এখান থেকে পানি টেনে তুলতেছে। তো কত গভীরতা থেকে পানি টেনে তুলতেছে? 100 মিটার। 100 মিটার গভীরতা থেকে ভূগর্ভস্থ পানি টেনে তুলতেছে। তো পানি টেনে তোলার পরে, পানি টেনে তোলার পরে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূগর্ভস্থ পানি 100 মিটার গভীরতা থেকে টেনে তুলতেছে পাম্প। তাহলে পাইপের সাহায্যে পানি টেনে তোলার পরে সেই পানি আবার নিক্ষেপ করতেছে। এইটা হচ্ছে ধরো পাম্পটা, এটা ধরো পাম্পটা, ঠিক আছে? এই যে এখানে টারবাইন আছে, এই টারবাইন ঘুরে এই পাম্প পানি তুলে নিয়ে আসে। তো তারপরে সেচ কাজে ব্যবহার করার জন্য এইখান থেকে সেই পানি আবার ছুড়ে দিচ্ছে, এই যে প্রাসের মতো করে ছুড়ে দিচ্ছে, পানি ছুড়ে দিচ্ছে, কোনো জমিতে গিয়ে পড়তেছে, পানি কোনো জমিতে গিয়ে পড়তেছে। ধর তো বলা হচ্ছে প্রতি মিনিটে 50 কেজি পানি, প্রতি মিনিটে 50 কেজি পানি 100 মিটার গভীরতা থেকে টেনে তুলতেছে, সেই পানিকে আবার নিক্ষেপ করতেছে, পানির নিক্ষেপ বেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে পাম্প দেখো এবার শুধুমাত্র পানি টেনে তুলতেছে তা না, পানি টেনে তোলার পরে সেই পানি আবার ধরে ছুঁড়ে মারতেছে। তাহলে পাম্প কিন্তু দুইটা কাজ করতেছে, পানি টেনে তুলতে কাজ, পানিকে নিক্ষেপ করতে কাজ। তো পানি টেনে তুলতে কৃত কাজ হচ্ছে এমজিএইচ, আর পানিকে যখন নিক্ষেপ করবে তখন যে শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে, একে নিক্ষেপ করা হচ্ছে, এত বেগে নিক্ষেপ করা হচ্ছে, মানে গতিশক্তি দেওয়া হচ্ছে, তাহলে সে গতিশক্তি দিতে কাজ, অর্থাৎ ½ mv² দিতে কাজ। কি ক্লিয়ার? তাহলে আমরা পাম্পের যে ক্ষমতাটা পাবো, ক্ষমতা P = W/T। এই W কে দুই ভাগে ভাগ করব, একবার হচ্ছে পানি টেনে তুলতে, পানি টেনে তুলতে কাজ, প্লাস পানিকে গতিশক্তি দিয়ে নিক্ষেপ করতে কাজ, পানিকে গতিশক্তি দিয়ে নিক্ষেপ করতে কাজ। এই দুটো কাজ কিন্তু পাম্প করতেছে, /টাইম t। তাহলে পানি টেনে তুলতে কৃত কাজ mgh, ভূগর্ভস্থ পানি টেনে তুলতে কৃত কাজ mgh, কোনো কুয়ার খালি করার ম্যাথ না। তাহলে আমাদের নির্দিষ্ট করে বলে দিত যে কুয়া কতটুকু আমি খালি করতেছি, বুঝতে পারছো? তিন নম্বর চ্যাপ্টার করাইতেছে আবার, সাথে 4 নম্বর বুঝলাম না তুমি কি বলছো। mgh প্লাস পানিকে গতিশক্তি দিয়ে নিক্ষেপ করতে কৃত কাজ ½ mv²/টাইম t। তাহলে এটাকে টি দিয়ে ভাগ করব। তাহলে এবার মান বসাবো, মান বসাই। তাহলে মান হচ্ছে 50 কেজি, 50 g 9.8, এইচ এর মান 100 মিটার, এইচ হচ্ছে 100, প্লাস ½ m এর মান 50, v², v এর মান 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20²/টাইম t। তাহলে টাইম t কত? t হচ্ছে প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, তাহলে 50 গুণ 9.8 গুণ 100 যোগ 0.5
গুণ 50 গুণ 20 স্কোয়ার ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60, তাহলে 983.33 এত ওয়াট। আমাদের চাইছে অশ্ব ক্ষমতা কত, তাহলে একে ভাগ দিব 746 দিয়ে, তাই না? তাহলে এত ভাগ 746, তাহলে অশ্ব ক্ষমতাতে চলে আসবে, হর্স পাওয়ারে চলে আসবে। তাহলে 1.318 এত হর্স পাওয়ার। করছো কেউ এটা? এটা কেউ করছো? ওকে গুড, এই তো মিলে গেছে। আচ্ছা এখানে একজন একটা কমেন্ট করছো, দাঁড়াও একটু দেখি পড়ি। ভাই আমি 9টা 30-এর ব্যাচ, আমাদের অফলাইন ব্যাচে 3 নম্বর চ্যাপ্টার চলতেছে, আবার সাথে 4 নম্বর ও অনলাইনে 5 নম্বর চ্যাপ্টার, এইভাবে পড়তে অনেক প্রবলেম হচ্ছে। তুমি তো তাহলে বোকা, তুমি তো তাহলে কিছু বোঝো না। শাহনাজ পারভিন তোমার একসাথে 3, 4, 5 কেউ পড়তে বলছে? তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টার চলতেছিল অফলাইন খুললে সেখান থেকে 3 নম্বর চ্যাপ্টার শুরু হবে। যে ব্যাচে যেখান থেকে চলতেছিল সেই ব্যাচে অফলাইন খুললে সেখান থেকে শুরু হবে। তো তোমাদের ব্যাচে 3 নম্বর চ্যাপ্টার চলতেছিল, তোমাদের অফলাইন খুললে 3 নম্বর চ্যাপ্টারই শুরু হবে। এইখানে অনলাইনে যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। এর সাথে 1, 2, 3, 4-এর কোনো সম্পর্ক নেই। তুমি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা তুমি 9, 10-এও পড়ে আসছো। সো এমন চ্যাপ্টার আমি অনলাইনে শুরু করছি যাতে সব ব্যাচের স্টুডেন্টরা পারে। তাহলে তোমাকে কেউ 4 নম্বর চ্যাপ্টার করতে এখন বলে নাই, তুমি কেন 4 নম্বর চ্যাপ্টার করতে গেছো? তুমি 5 নম্বর চ্যাপ্টার করবা। 4 নম্বর চ্যাপ্টারটা ওটা হচ্ছে এক্সট্রা দেওয়া হচ্ছে, গ্রুপে ক্লাসগুলো থাকতেছে, যাদের দরকার তারা দেখবে, ঠিক আছে? যাদের দরকার তারা 4 নম্বর ক্লাসটা দেখে নেবে, ওটা আর্কাইভ হিসাবে দেওয়া হচ্ছে, বুঝছো? একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটায় পড়াশোনা করো। তুমি 3 নম্বর ক্লাস করতেছো, 3 নম্বর অধ্যায়ের ক্লাস করতেছো, 4 নম্বর অধ্যায়ের ক্লাস করতেছো, 5 নম্বর অধ্যায়ের ক্লাস করতেছো। তুমি কি বলদ? বলো, তোমাকে কেউ 4 নম্বর অধ্যায়ের ক্লাস করতে বলছে? বলো, একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটাও, ঠিক আছে? প্রথম দিনের ক্লাসটা দেখবা ভালো করে, প্রথম দিনের ক্লাসটা দেখবা। প্রথম দিনের অনলাইন ক্লাসে সুন্দর করে বলে দেওয়া হয়েছিল যে অফলাইন ব্যাচে যার যেখান থেকে চলতেছিল তার সেখান থেকে শুরু হবে। অফলাইন কবে থেকে শুরু হবে? ধরো 10 তারিখ থেকে, 10 বা 11 তারিখ থেকে অফলাইন শুরু হয়ে যাবে। ভাইয়া একটু আমার কমেন্ট পড়েন, কত কমেন্ট করি একবারও দেখেন না। এই যে দেখলাম, এই যে দেখলাম। ভাইয়া নোটিফিকেশন আসে না কেন? নোটিফিকেশন কেন আসতে হবে? তুমি জানো না কখন ক্লাস? তোমার ডেকে নিয়ে আসতে হবে? ভাই স্প্রিং এর গতিশক্তি আর বিভব শক্তি কি সবসময় সমান হয়? না, স্প্রিং এর গতিশক্তি হয় না, স্প্রিং এর বিভব শক্তি হয়, আর সেই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। কি বোঝা গেছে? একটু বুদ্ধি খাটাও। গুড, আশা করি বুঝছো। তাহলে কুয়া থেকে বা ভূগর্ভস্থ পানি টেনে তুলতে কৃতকাজের কি হিসাব নিকাশ, সেই জিনিসগুলা গেছে। ওকে ডান। এগুলা কিন্তু 9, 10-ও করা। এই টাইপের ম্যাথ তোমরা 9, 10-এও করছো, করছো না? বলো। এইবার আসো, এবার ভার কেন্দ্রের স্মরণে বা গড় স্মরণে কৃতকাজের আর একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। সেই উদাহরণটা হচ্ছে ইটের স্তূপ গড়তে কৃতকাজ, রাজমিস্ত্রিরা যে কাজ করে, বুঝলা? ইটের স্তূপ গড়তে কৃতকাজ। ইটের স্তূপ গড়তে কৃতকাজ, রাজমিস্ত্রিরা যে কাজ করে সেইটা। ওকে, তো শোনো এবার, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা হচ্ছে ভূমি। ওকে, এটা হচ্ছে ভূমি। এই ভূমিতে অনেকগুলো ইট পরপর রাখা আছে। তোমার দায়িত্ব দেওয়া হয়েছে এই ইটগুলা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ইট বসিয়ে একটা স্তম্ভ তৈরি করবা। তো সেই স্তম্ভ তৈরি করতে কৃতকাজ কত হবে? তাহলে এই হচ্ছে একটা ইট, এই হচ্ছে একটা ইট, সবগুলো ইট ভূমিতে রাখা। এই হচ্ছে আরো একটা ইট, সবগুলো ইট ভূমিতে রাখা, সবগুলো ইটের পুরুত্ব ডি, সবগুলো ইটের এই যে পুরুত্বটা, এই পুরুত্বটা হচ্ছে ডি। এবার একটার পর একটা ইট বসিয়ে স্তম্ভ তৈরি করতে কি পরিমাণ কাজ হবে? তাহলে আসো, এটা 1 নম্বর ইট, 1 নং ইট, এটা দ্বিতীয় ইটটা,
এটা তৃতীয় ইটটা, এটা প্রথম ইটটা। এবার কি করলাম আমি, এই ইটটা, প্রত্যেকটা ইটের ভর সেম, প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা পুরুত্ব সেম, প্রত্যেকটা ইট একই কোম্পানি থেকে আনা ইট, এক একটা এক এক কোম্পানি থেকে আনা না, ঠিক আছে। তাহলে আসো আমি এইখান থেকে একটা ইট, প্রথম ইটটা, এই ইটটা উঠালাম, উঠায় এই ইটটা আমি ঘাড়ে করলাম, মাথায় নিয়ে নিলাম, ঠিক আছে। ধরো এই যে এটা হচ্ছে, ধরো আমি বা তুমি, আমরা এই ইটটা মাথায় নিলাম, এই যে মাথায় নিলাম, মাথায় নিয়ে নে কিছু দূর হেঁটে গিয়ে আবার ভূমিতেই বসালাম, কিছু দূর হেঁটে গিয়ে কোথায় গিয়ে বসালাম, এই যে ভূমিতেই বসালাম। তাহলে কিছু দূর হেঁটে নিয়ে ভূমিতে নিয়ে বসালাম, দেখি বুদ্ধি খাটায় বলো কতটুকু কাজ করছি। প্রথমে ইটটা মাথায় তুলছি, নিয়ে মনে করে 1 কিলো হেঁটে গেছি, সমতল রাস্তায় 1 কিলো হেঁটে গেছি, সমতলে 1 কিলো হেঁটে গেছি, নিয়ে আবার ভূমিতে রাখছি, কতটুকু কাজ করছি, কতটুকু কাজ করছি বলো? 0, কোনো কাজ হয়নি। আর কেন কোনো কাজ হয়নি? কারণ এই ইটের ভার কেন্দ্রের স্মরণ ঘটে নাই তো, ইটের ভার কেন্দ্রের স্মরণ ঘটে নাই, ইট ভূমিতে ছিল, ভূমিতেই আছে, ইটটা ভূমিতে ছিল, ইটটা ভূমিতেই আছে, ইটের ভার কেন্দ্রের কোনো স্মরণ ঘটে নাই। এইটা হচ্ছে ইটের ভার কেন্দ্র, এই যে মধ্যবিন্দু, এটা হচ্ছে ভার কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই যে ভার কেন্দ্র, এই ভার কেন্দ্র দেখো, ভার কেন্দ্র এখানে ছিল, ভার কেন্দ্র এখানেই আছে, তাহলে ভার কেন্দ্রের কোনো স্মরণ ঘটেনি, ভার কেন্দ্রের কোনো স্মরণ ঘটে নাই। দেখো ভার কেন্দ্র একই লেভেলে আছে, এই যে ভার কেন্দ্রটা একই লেভেলে আছে, ভার কেন্দ্রের কোনো স্মরণ ঘটে নাই। একটু বেঁকে গেল, এই যে ভার কেন্দ্রটা একই লেভেলে আছে, ভার কেন্দ্রের কোনো স্মরণ ঘটেনি, তাহলে ভার কেন্দ্রের স্মরণ নাই, কৃতকাজ 0। এই ভার কেন্দ্র যদি একটু উপরে উঠতো তাহলে কৃতকাজ হইতো, কিন্তু ভার কেন্দ্রের উপরে ওঠে নাই, সুতরাং প্রথম ইটের জন্য, তাহলে প্রথম ইটের জন্য কৃতকাজ W1 mg, ভার কেন্দ্রের কোনো স্মরণ নাই, সো 0, তাহলে mg 0 মানে 0। ওকে, এইবার আসো, প্রথম ইট তো এখানে নিয়ে বসালাম, এবার এই 2 নম্বর ইটটা নিলাম, 2 নম্বর ইটটা ঘাড়ে করে নিয়ে এর উপর বসাবো, তাহলে 2 নম্বর ইটটা নিয়ে এর উপর বসাবো, এই 2 নম্বর ইটটা এর উপর নিয়ে বসাইতে কৃতকাজ কত? ঠিক আছে, তাহলে এই ইটটা নিয়ে 2 নম্বর ইটটা নিয়ে এর উপর বসাবো, 2 নম্বর ইটটা কার উপর বসাবো? 1 নম্বর ইটের উপর বসাবো। এর দেখো ভার কেন্দ্র উপরে উঠে গেছে, এই যে এই ইটের ভার কেন্দ্র মধ্যবিন্দু এখানে ছিল, সেই ভার কেন্দ্র এবার দেখো এতটুকু উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে, কতটুকু উপরে উঠে গেছে ভালো করে দেখো তো। ভার কেন্দ্রটা তার আগের লেভেল থেকে, আগের যে লেভেল ছিল সেই লেভেল থেকে ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেছে একটু চিন্তা করে দেখো তো। দেখো ভার কেন্দ্র পুরো ইটের পুরুত্ব d, তাহলে এইটুকু d/2, এইটুকু আরো একটা d/2, তাহলে দুটো d/2 মিলে পুরো এইটুকু কত? পুরো এইটুকু d না? তাহলে দ্বিতীয় যে ইটটা তার জন্য কাজ হবে, তার জন্য কৃতকাজ 2 নম্বর ইটটাকে রাখতে কৃতকাজ mg, 2 নম্বর ইটের ভার কেন্দ্র তার আগের লেভেল থেকে এতটুকু উপরে উঠে গেছে, কতটুকু? d পরিমাণ, তাহলে mgd। ওকে, আসো এবার 3 নম্বর ইটটা, 3 নম্বর ইটের ভার কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট এটা, 3 নম্বর ইটটা তুলে নিয়ে এই ইটের উপর বসাবো, তাহলে 3 নম্বর ইটটা তুলে নিয়ে এই ইটটার উপর বসাবো, বসালাম, তাহলে 3 নম্বর এই ইটটা বসাইতে কৃতকাজ, এই যে এখানে বসালাম, তাহলে 3 নম্বর এই ইটটা বসাইতে কৃতকাজ। তাহলে দেখো ভার কেন্দ্র কই ছিল? 3 নম্বর ইটের ভার কেন্দ্র এইখানে ছিল, 3 নম্বর ইটের ভার কেন্দ্র এই লেভেলে ছিল, সেখান থেকে এতটুকু উপরে উঠে গেছে, তাহলে এটা কতটুকু উপরে উঠে গেছে? d/2 মানে এটা d/2 d, আবার d/2 d, তাহলে d দুটো d পরিমাণ উপরে উঠে গেছে। তাহলে বলো কি হবে? তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের স্মরণ কি হবে? mg3d, mg3d। ওকে, তারপরে আবার 4 নম্বর ইট উঠাইতে, 4 নম্বর ইটের জন্য mgw1, সরি mg3d না 2d, সরি 2d, mg2d, 3d না, এই যে d 2d। এবার 4 নম্বর ইটটা এর উপর রাখতে কৃতকাজ, 4 নম্বর ইটের জন্য কৃতকাজ কি হবে? 1 এর জন্য 0d, 2 এর জন্য 1টা d, 3 এর জন্য 2টা d, 4 নম্বর ইটের জন্য হবে mg, তাহলে 3টা d। এইভাবে চলতে থাকবে ডট ডট ডট, আমিও এর উপর ইট বসাইতে থাকবো ডট 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 ডট। কতগুলো ইট বসালাম? ধরো n সংখ্যক ইট, n সংখ্যক, এটা হচ্ছে লাস্ট n তম ইট,
এন সংখ্যক ইট বসালাম, এটা হচ্ছে লাস্ট এনতম। তাহলে এনতম ইটের জন্য বলো, এনতম ইটের জন্য কৃতকাজ কি হবে? এনতম ইটের জন্য কৃতকাজ ডাব্লিউ এন এম জি, একের জন্য 0 ডি, 2 এর জন্য 1টা ডি, 3 এর জন্য 2টো ডি, 4 এর জন্য 3টা ডি, এন এর জন্য 1 কম n মাইনাস 1 ইন্টু ডি। বুঝলা? তাহলে এবার আমাদের লাগবে মোট কৃতকাজ, মোট। তাহলে এইভাবে একটা 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 করে ইটের স্তম্ভ তৈরি করছি। তাহলে পুরো কৃতকাজ কি হবে? তাহলে পুরো কৃতকাজ হবে এই সবগুলো ইটের জন্য কৃতকাজের যোগফল। তাহলে টোটাল কৃতকাজ হবে W1 W2 W3 প্লাস ডট 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 লাস্ট এনতম ইটের জন্য কৃতকাজ WN। তাহলে টোটাল কৃতকাজ W ইকুয়াল টু, আসো, W1 হচ্ছে 0, W1 0, W2 mgd, W3 mg2d, W4 mg3d ডট 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 Wn mg n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি। এবার সুন্দর করে খেয়াল করি সবাই, এবার সবাই একটু খেয়াল করি, বোর্ডে তাকাই। ডাব্লু যদি মনে করো 3টা 4টা 2টা ইট হয়, সেই ক্ষেত্রে একটা একটা করে কৃতকাজ বের করে যোগ করে দিয়ে কাজ বের করা সম্ভব। কিন্তু তোমারে বলছে 500টা ইট একটার পর একটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ বের করো, তুমি 500টা ইটের জন্য 500 বার কৃতকাজ বের করে যোগ করবা? বলছে 1000টা ইট, 1000টা ইটের জন্য কৃতকাজ কত বের করো। তাহলে 1000টা ইট একটার পর একটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ হিসাব করার সময় তুমি কি 1000 বার কৃতকাজ বের করে তারপর যোগ করবা? এটা কোনো কথা? তাহলে কি করতে হবে? তাহলে একটা 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 করে ইট যোগ, এই ইটের জন্য কৃতকাজ নিয়ে টোটাল কৃতকাজ পাইতে গেলে যোগ করতে হবে। যোগটা আমরা খুবই স্মার্টলি করব। তো অনেকে বলতে পারো যে ভাই ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন লাগবে না, ইন্টিগ্রেশন ছাড়া আরও সুন্দর প্রসেস হয়ে যায়। তোমরা 9, 10 ধারা পড়ে আসছো না? সমান্তর ধারা, গুণাত্মক ধারা পড়ে আসছো, বলো মনে আছে? তাহলে ধারা দিয়ে করে ফেলতে পারবো আমরা। তাহলে তুমি এবার এখানে তাকাও, এই লাইনে তাকাও, লিখবা না কেউ। mgd mg2d mg3d ডট 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 mgn মাইনাস 1 ইন্টু ডি। যা কমন যায় একটু কমন নিয়ে নাও তো, যা কমন যায় একটু কমন নিয়ে নাও। mgd কমন যায়, তাহলে mgd যদি কমন যায় তাহলে এখানে থাকে 1, আর এটা তো শূন্য হয়েই গেছে। তারপর এখানে থাকে 2, তারপরে থাকে 3, এভাবে ডট 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 লাস্টেরটা কি থাকে জানো? n মাইনাস 1 লাস্টেরটা কি, তাই তো? তাহলে 1 2 3 লাস্টেরটা n মাইনাস 1। তাহলে n-তম পদের সমষ্টি, পরপর n-তম পদের সমষ্টি, এটা বের করার জন্য একটা সূত্র ছিল n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সূত্র, ঠিক আছে? অথবা মূল সূত্রে যাই, ধারার সমষ্টি বের করার জন্য মূল সূত্র সমান্তর ধারার সমষ্টি। এটা সমান্তর ধারা না গুণাত্মক ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা দেখো 1 2 3 4 5 6 এইভাবে গেছে, সমান্তর ধারা, ঠিক আছে? তাহলে সমান্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, সমান্তর ধারার সমষ্টি এস হচ্ছে n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n কি? n হচ্ছে লাস্ট পদ, কততম পদ, কততম পদ আমি যোগ করতেছি, কয়টা পদ আছে? n হচ্ছে লাস্ট n-তম পদ, সেই n। এ হচ্ছে প্রথম পদ, যেমন এখানে 1, এটা হচ্ছে আমার প্রথম পদ। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আসলে এদের পরিচয়গুলো একটু লিখি। ডি সাধারণ অন্তর, মানে পরপর দুটো পদের অন্তর। এন হচ্ছে কততম পদ? n-তম পদ, ঠিক আছে? যে কততম পদ, লাস্ট পদ। এ হচ্ছে প্রথম পদ। তাহলে আসো আমরা এখানে মানগুলো বসাই। তাহলে সবাই বোর্ডে কেউ লিখবে না কিন্তু, আসো। mgd থাকলো। এবার সমষ্টি n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ভালো করে খেয়াল করো, n যেমন এইটা হচ্ছে 1 যোগ 2 যোগ ডট 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 লাস্টতম পদ n-তম পদের যোগফল। তা আমাদের লাস্ট পদ কত? লাস্ট পদ কততম পদ? n। আমাদের লাস্ট পদ কি কততম পদ? n মাইনাস 1। তাহলে এখানে হবে n এর জায়গায় হবে n মাইনাস 1, n এর জায়গায় হবে n মাইনাস 1। দেখো আমাদের প্রথম পদ এর জায়গায় হবে a হবে 1, প্রথম পদ a হবে 1,
সাধারণ অন্তর 1 2 2 3, সাধারণ অন্তর একটা থেকে আরেকটা পরপর বিয়োগ দাও, তাহলে সাধারণ অন্তর ডি, ডি এর মান হবে 1 2 বিয়োগ 1 3 বিয়োগ 2। আর n তম পদের জায়গায় আমাদের লাস্ট পদ হচ্ছে n-1, তাহলে এটা হবে n-1। এই যে এখানে n/2 আছে, n এর জায়গায় হবে n-1, তাহলে বসাই n এর জায়গায় n-1 ডিভাইডেড বাই 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a, এর মান কত, এর মান 1 প্রথম পদ, প্লাস n-1, এই n এর জায়গায় বসবে n-1, n-1 আবার সূত্রের আরেকটা -1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 1, ডি এর মান 1 ধারা, বুঝলা? তাহলে এবার এম জি ডি, ওকে। তাহলে এবার 2 প্লাস n-2, 2 প্লাস n-2, 2 আর 2 কাটাকাটি n, বলো বোঝো এখানে কত থাকে, 2 প্লাস n-2, তাহলে 2 2 কাটাকাটি করে কত থাকে, এখানে n থাকে। তাহলে সাজাই লিখি, সাজাই লিখলে এম জি ডি n-2 ডিভাইডেড n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু n। দেখো এই সূত্রটা আমরা একবারে বলছিলাম, অনেকে জানে যে সূত্রটা হচ্ছে এরকম 1 2 3 4 পর এরকম n তম পদের সমষ্টির সূত্র হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সূত্র। তাহলে কৃতকাজ আমরা যদি এটাকে সুন্দর করে সাজাই, তাহলে কৃতকাজ w ইকুয়াল টু এম জি n n-1 ডি ডিভাইডেড বাই 2, এই হচ্ছে আমাদের সূত্র। দেখো মিলাও, mgn n-1 d ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। ওকে, তাহলে কৃতকাজের সুন্দর একটা সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে ইটের স্তূপ গড়তে কৃতকাজ বের করতে বললে এখন তাড়াতাড়ি আমরা এই সূত্র বসাই দিব। নূর আলম রাফিদ, এই ভালো কমেন্ট করো, এইসব কমেন্ট করিও না। ওকে, নূর মোহাম্মদ রাফি, তোমার ভোট নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি ম্যাথ করো, হ্যাঁ বুঝলা, ম্যাথ করো। তাহলে w ইকুয়াল টু কৃতকাজ w ইকুয়াল টু ইটের স্তূপ গড়তে কৃতকাজ w ইকুয়াল টু mgn n-1 d/2। n এর পরিচয় কি, কতগুলো ইট, d এর পরিচয় কি, প্রত্যেকটা ইটের পুরুত্ব কত, m এর পরিচয় কি, প্রত্যেকটা ইটের ভর কত, সব মান এখানে বসাই দিবার সূত্রে কৃতকাজ বের হয়ে যাবে। কি ক্লিয়ার? তাহলে একটা সুন্দর সূত্র ফর্ম করে ফেললাম, এবার এই সূত্র দিয়ে কৃতকাজ বের করব। তাহলে কৃতকাজের সূত্র টানা মুখস্থ করে ফেলবো এবার, mgn n-1 d/2, mgn n-1 d/2। যারা বেশি ফাঁকিবাজ তাদের ডেরিভেশন তো আর লাগবে না, ঠিক আছে, শুধু সূত্রটা টানা মুখস্থ করে ফেলবা, mgn n-1 d/2। ওকে ভাইয়া, ইন্টিগ্রেশন দিয়ে করা কি যায় না? ইন্টিগ্রেশন দিয়েই করি আসলে, এগুলা তোমার দেখাবো একটু পরে আমি। এই যে কৃতকাজ যে mg d/2, এটা যে কৃতকাজ কেমনে আসে, ভার কেন্দ্রের সরণ কেমনে আসে, এটা তো আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশন দিয়ে দেখাইছিলাম, তবে এই সূত্রটা খাটানোর জন্য মাথায় রাখতে হবে w ইকুয়াল টু mgn n-1 d/2, এটা হচ্ছে ইটের স্তূপ গড়তে কৃতকাজের সূত্র। তবে এই সূত্রটা খাটাইতে গেলে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইটের ভর পুরুত্ব যেন সমান হয়, প্রতিটা ইটের ভর ও পুরুত্ব সেম থাকতে হবে, প্রত্যেকটা ইটের ভর ও পুরুত্ব সেম থাকতে হবে। ভর আর পুরুত্ব আলাদা হলে কিন্তু হবে না, ভর আর পুরুত্ব আলাদা হলে কিন্তু হবে না। এন হচ্ছে কতগুলো ইট, ডি হচ্ছে ইটের পুরুত্ব, এম হচ্ছে ইটের ভর। সবগুলো একই কোম্পানি থেকে আনতে হবে, একই কোম্পানি থেকে একই সাইজের ইট আনতে হবে, ভর আর পুরুত্ব সেম হতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই ভর আর পুরুত্ব ধরেন সেম হলো না, সেম যদি না হয় তাহলে আলাদা আলাদা করে হিসাব করতে হবে। আর চিন্তা করো, ভর আর পুরুত্ব সেম হলো না, টিচার ম্যাথ দিবে কিভাবে? টিচার যদি ম্যাথ দেয় তাহলে 2টা 3টা 4টা ইট দিবে, ঠিক আছে, 2টা 3টা 4টা ইট, ধরো 50টা ইট, প্রত্যেকটা ইটের ভর আলাদা, প্রত্যেকটা ইটের পুরুত্ব আলাদা, 50টা ইট, তো টিচারের ম্যাথ লিখলেই তো 2 পৃষ্ঠা লাগবে, যে প্রথম ইটের ভর এত, পুরুত্ব এত, দ্বিতীয় ইটের ভর এত, পুরুত্ব এত, তৃতীয় ইটের ভর এত, পুরুত্ব এত। এটা লিখতে গেলেই তো কোশ্চেন এত বড় হবে, তাই না? বুঝলা, লিখতে গেলেই কোশ্চেন বড় হবে। তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলবো, প্রত্যেকটা ইটের ভর আর পুরুত্ব সেম দেওয়া থাকবে। কি ক্লিয়ার? তাহলে আসুন দেখি একটা ম্যাথ করি। প্রতিটি ইটের ভর 3 কেজি,
আর ঘনাকার ইটের আয়তন, ঘনাকার ইটের আয়তন 0.512 মিটার কিউব। এমন 12টি ইট, 12টি ইট, এমন 12টি ইট পরপর রেখে, পরপর রেখে স্তম্ভ, স্তম্ভ তৈরিতে কৃত কাজ কত? এমন 12টা ইট পরপর রেখে স্তম্ভ তৈরিতে কৃত কাজ কত? এমন 12টা ইট পরপর রেখে স্তম্ভ তৈরিতে কৃত কাজ কত? ঠিক আছে, তাহলে আসো। 1 2 ঘনক আকৃতির, 1 2 ডট 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 এরকম এন কয়টা? 12টা, 12টি। তাহলে কৃত কাজ W = mgn n-1/2 ডাইরেক্ট সূত্র। তাহলে m ইটের ভর কত? 3 কেজি, জি এর মান 9.8, n কয়টা? 12টা, 12 বিয়োগ 1 11, ডি ইটের পুরুত্ব। তো ঘনক আকৃতির ইট, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, ডি ডি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব ডি। আয়তন বলে দেওয়া আছে, তাহলে ভি = ডি কিউব, 0.512 এত মিটার কিউব। বুঝতে পারছো? আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন থেকে আমরা ডি পাবো না, ঘনক আকৃতির। তাহলে সেখান থেকে আয়তন থেকে আমরা ডি এর মানটা, ধারের দৈর্ঘ্য কত, ঘনকের ধারের দৈর্ঘ্য, ইটের ধারের দৈর্ঘ্য কত, মানে পুরুত্ব কত, সেটা বের করতে পারবো না। তাহলে 0.53 তার রুট কিউব, 0.53 তার রুট কিউব। তো ক্যালকুলেটর দিয়ে একবারে রুট কিউব করে ফেলো, 0.512 তার রুট কিউব আর কি। তাহলে তার রুট কিউব করলে আসে 4/5, 0.8, 0.8 এত মিটার আসে, তাই না? তাহলে কৃত কাজ 0.8 ডি এর মান /2। ওকে, ডি পেয়ে গেছি আমি, ডি এর মানটা বসাই দিব, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে 3 × 9.8 × 12 × 11 × 0.8 / 2, 0.8 / 2, তাহলে 1552.32 জুল। এই শেষ, বুঝলা? তাহলে তুমি এতটুকু কাজ করছো, তুমি এতটুকু কাজ করছো, ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো এই কোশ্চেনটাতেই, এই কোশ্চেনেই বলা হচ্ছে ইটগুলোকে, ইটগুলোকে ভূমিতে, ভূমিতে পাশাপাশি রেখে, ভূমিতে পাশাপাশি রেখে স্তম্ভ তৈরি করে, স্তম্ভ তৈরি করে খাড়া করতে কৃত কাজ, খাড়া করতে কৃত কাজ কত হতো? কৃত কাজের কি পরিবর্তন হতো? কি পরিবর্তন হইতো? বুঝলা কিনা? ইটগুলোকে আমি পাশাপাশি আগে ভূমিতে রাখবো, ভূমিতে রেখে আগে পিলারটা ভূমিতেই বানাবো, তারপরে কয়েকজন লোক মিলে সেই পিলারটাকে খাড়া অবস্থানে নিব। এখানে কি করা হয়েছে? পিলার বানানো হয়েছে কিভাবে? একটার পর একটা, একটার পর একটা ইট দিয়ে পিলার তৈরি করা হয়েছে। কিন্তু এবার বলা হচ্ছে না, আগে ভূমিতে পিলার তৈরি করো, তারপরে সেটাকে লোকজন ধরে টেনে খাড়া অবস্থানে নিয়ে যাও। কি ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত হতো? আসো এবার দেখো এই ক্ষেত্রে কৃত কাজের কি পরিবর্তন হইতো। তাহলে প্রথমে এরকম 1 1, তারপরে 2, বুঝলা, 2, তারপরে 3, এভাবে একটা একটা করে ইট বা ঘনক রাখছি, রেখে এরকম 12টা, এরকম 12টা। তাহলে এরকম 12টা তৈরি করলে
এই পিলারটা দেখতে এরকম হবে, ধরো এই যে 12টা তৈরি করা হয়েছে, এই যে, ঠিক আছে, এরকম 12টা আছে এখানে, ধরো ধরো এখানে আছে 12টা আর কি। তাহলে এইটাকে এই অবস্থায় তৈরি করা হয়েছে, এই যে এই অবস্থায় তৈরি করা হয়েছে, যে পিলার তৈরি করা হয়েছে, 3D শেপ দিয়ে দিলাম। এবার তারপরে এইটাকে খাড়া অবস্থানে নেওয়া হয়েছে, তারপরে এইটাকে খাড়া অবস্থানে নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা কত হইতো? ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ নিবা। তাহলে তুমি দেখো তো, খেয়াল করে, ভালো করে খেয়াল করবা, এইটুকু কত, এইটুকু কত, ডি না, এইটুকু হচ্ছে ডি, অন্য একটা কালিনী, ভালো করে খেয়াল করবা, কেউ লিখবা না কিন্তু, এইটুকু কিন্তু ডি, এইটুকু হচ্ছে ডি, ওকে। তাহলে এই পিলারের ভার কেন্দ্র তার মধ্যবিন্দু এখানে, ভার কেন্দ্র মধ্যবিন্দু এখানে, ভার কেন্দ্রের সরণ নিব ভাই, ভার কেন্দ্রের সরণ দেখবো ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেছে, ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেছে। এখন ভার কেন্দ্র কই? এখন ভার কেন্দ্র এইখানে, এখন ভার কেন্দ্রটা এইখানে। তাহলে তুমি আমারে বলো তো, এই দৈর্ঘ্যটা কত? 12টা ইট বসে গেছে, যে প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য হচ্ছে 0.8, তাহলে 0.8 0.8 0.8 0.8 0.8 12টা, তাহলে 12 গুণ 0.8, তাহলে এই যে টোটাল যে দূরত্বটা, এই যে টোটাল দূরত্বটা, এই টোটাল দূরত্বটা হচ্ছে 12 গুণ 0.8, 12 গুণ 0.8। আর এইটুকু হচ্ছে ডি, ডি এর মান 0.8, এই যে ডি এর মান 0.8, ওকে, বুঝতে পারছো? এবার এইটাকে খাড়া অবস্থানে নিয়ে গেছি, তাহলে ভার কেন্দ্র মধ্যবিন্দুতে ছিল, ভার কেন্দ্র মধ্যবিন্দুতে, তাহলে ভার কেন্দ্রের সরণ চিন্তা করতে হবে। সবাই এবার তাকাও বোর্ডে, ভার কেন্দ্রের সরণ দেখি, ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেছে, ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেছে সেইটা নিতে হবে। এই যে ভার কেন্দ্র আগে এই লেভেলে ছিল, ভার কেন্দ্র আগে এই লেভেলে ছিল, ভার কেন্দ্র এখন এই লেভেলে চলে গেছে, ভার কেন্দ্র আগে এই যে এইখান থেকে এখানে চলে গেছে, এইখান থেকে ভার কেন্দ্র চলে গেছে এখানে। তাহলে ভার কেন্দ্রের কতটুকু সরণ ঘটলো দেখো, ভার কেন্দ্রের কতটুকু সরণ ঘটলো, এতটুকু, ভার কেন্দ্র এতটুকু উপরে উঠে গেছে। এবার তুমি বুদ্ধিমান মানুষের মতো এইটুকু বের করো, তাহলেই কাজ শেষ। তুমি বুদ্ধিমান মানুষের মতো এইটুকু বের করো, দেখি তোমার কত বুদ্ধি, এটুকু বুদ্ধিমান মানুষের মতো বের করবে। এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ ড্যাশ বললাম। তাহলে দেখো এই পুরো দৈর্ঘ্যটা ছিল, পুরো এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ছিল 12 গুণ 0.8। তাহলে তাহলে এইখান থেকে এই দৈর্ঘ্যটুকু, এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকু, এটা 12 গুণ 0.8 এর অর্ধেক। তো 12 গুণ 0.8 কত হয়? 12টা ইট গুণ 0.8, এটা হচ্ছে 9.6, 9.6 মিটার। তাহলে এইটা 9.6 এর অর্ধেক, মানে টোটাল 9.6 তার অর্ধেক, 9.6 তার অর্ধেক, ওকে। এবার ভালো করে খেয়াল করে, এইটুকু হচ্ছে 9.6 এর অর্ধেক, আর এইটুকু হচ্ছে, এইটুকু 9.6 এর অর্ধেক, এইটুকু হচ্ছে ডি এর অর্ধেক, অর্থাৎ 0.8 এর অর্ধেক। তাহলে আমাদের দরকার এইটা এইচ ড্যাশ, তাহলে সেই এইচ ড্যাশ হবে, এইচ ড্যাশ হবে 9.6 এর অর্ধেক আর ডি এর অর্ধেক বিয়োগফল, বুঝলা? তাহলে ভার কেন্দ্রের সরণ হবে, এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কৃত কাজ এম জি এইচ ড্যাশ। তাহলে এখানে এম জি এইচ ড্যাশের জায়গায় হবে, এইচ ড্যাশের জায়গায় হবে 9.6 ডিভাইডেড বাই 2 মাইনাস ডি, অর্থাৎ 0.8 ডিভাইডেড বাই 2। আমি আবারও বলতেছি, আমার লাগবে এইটুকু সরণ। তাহলে এইটুকু সরণ হচ্ছে এখান থেকে এইটুকু পুরোটা 9.6 এর অর্ধেক, আর এখান থেকে এতটুকু সেটা হচ্ছে ডি এর অর্ধেক। তাহলে 9.6 এর অর্ধেক থেকে ডি এর অর্ধেক বাদ দিলেই তো আমি এইটুকু পাবো। এটাই তো আমার ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ ড্যাশ, বুঝলা? ভার কেন্দ্রের সরণ দ্যাট ইজ এইচ ড্যাশ। তাহলে এই জিনিসগুলো বুদ্ধি খাটায় বুঝে নিতে হবে। তাহলে এবার মান বসাও, এম এর মান 3, জি এর মান 9.8, আর 9.6 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কৃতকাজের কি পরিবর্তন হবে? পরিবর্তন তো অবশ্যই হবে 9.8 গুণ 9.6 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 2। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ হবে 3 mgh, 9.6 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 2। ও আচ্ছা, ভর একটু ভরটাকে ঠিকঠাকভাবে বসাইতে হবে। ভর তো একটা ইটের না, 12টা ইটের। ঠিক আছে, দেখো এই জায়গাটা আমি কিন্তু ভুল করে ফেলছিলাম।
12টা ইটের ভর, টোটাল ভর, মোট ভর, পুরো পিলারের ভর। তাই তো ভাবি, এত এত হেরফের হয়ে গেল কেন? 9.8 গুণ 9.6 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 2। তাহলে কত কাজ হচ্ছে? 1552.32 জুল। এইবার কথা হচ্ছে, দেখো একই হলো কিনা, দেখো একই হলো কিনা, একই হলো কিনা। তাহলে তুমি তুমি যেভাবে স্তম্ভ তৈরি করো, স্তম্ভ তৈরি করতে কৃতকাজ একই হবেই, হইতে হবেই, পরিবর্তন হবেই না। কেন পরিবর্তন হবে না? ধরো এই যে কলমটা, এই কলমটা ভূমিতে রাখা আছে, ভূমিতে রাখা আছে, এই কলমটাকে আমি এই উচ্চতায় নিব, সে যেভাবেই নি, যে পথেই নি, কৃতকাজের কোনো পরিবর্তন হয়? হবে না। তাহলে কৃতকাজ সেম হবে। তাহলে আমাদের বলছিল ইটগুলোকে ভূমিতে পাশাপাশি রেখে স্তম্ভ তৈরি করে খাড়া অবস্থানে নিতে কৃতকাজের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে ডাব্লু সেম, তাহলে কাজের কোনো পরিবর্তন হইবে না। ঠিক আছে, এটা কিন্তু আসে বোর্ড কোশ্চেন, এটা যে প্রথমে একটার পর একটা ইট রেখে স্তম্ভ তৈরি করা হলো কৃতকাজ, তারপরে বলতেছে আগে গড় সরণ দিয়ে করা যায় না? গড় সরণ দিয়েই তো করছি, এটাও তো গড় সরণ, ভার কেন্দ্রের সরণ, এটাও গড় সরণ, গড় সরণ দিয়েই করছি, একই জিনিস। ওকে, তাহলে এবার আসো নেক্সট। নেক্সট আমাদের বই একটা ম্যাথ আছে, সুন্দর একটা ম্যাথ। বলা হচ্ছে প্রতিটা ইটের ভর 500 পাউন্ড আর উচ্চতা, প্রতিটি ইট তো না, পাথর খণ্ড আর কি, প্রতিটি পাথর খণ্ডের ভর 500 পাউন্ড, 500 পাউন্ড এবং পুরুত্ব, এবং পুরুত্ব 4 ফিট। একটির উপর একটি পাথরখণ্ড রেখে, একটির উপর একটি পাথরখণ্ড রেখে স্তম্ভ তৈরিতে 1,92,000, এত 1,92,000 জুল না, এত এসআই এককে ফুট পাউন্ডাল কাজ হলে, ফুট পাউন্ডাল কাজ হলে কতগুলো পাথর লেগেছিল, কতগুলো পাথর লেগেছে এবং স্তম্ভের উচ্চতা কত, স্তম্ভের উচ্চতাও বা কত, এটা আমাদের হিসাব করে বের করতে হবে। ওকে, এটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো চলো ক্লাস করো, আন্দাজে গুন্দাজে কমেন্ট করো না, বুঝছো? কমেন্ট করা বাদ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? মাইর দিব কিন্তু। তাহলে প্রতিটা পাথরখণ্ডের ভর দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে। একটির উপর একটি পাথরখণ্ড রেখে স্তম্ভ তৈরিতে এত ফুট পাউন্ডাল কাজ হলে কতগুলো পাথরখণ্ড লাগবে, আর স্তম্ভ তৈরি করতে, যে স্তম্ভ তুমি তৈরি করবা সেই স্তম্ভের উচ্চতা কত হবে। এবার শোনো খুব ভালো করে, দেখো কেজিতে নেই, মিটারে নেই, জুলে নেই, কাজ আছে ফুট পাউন্ডে, কাজ আছে ফুট পাউন্ডালে, ভর আছে পাউন্ডে, উচ্চতা আছে ফুটে। তাহলে অনেক সময় এটা চুয়েটে আসা ম্যাথ, অনেক সময় কি করে এককে এরকম গড়বড় করে দেয়। তুমি চাইলে সবগুলো এককে এসে এককে নিয়ে নিতে পারো, তাহলে তোমার ফুটকে মিটারে কনভার্ট করলে কত হবে, কিভাবে কনভার্ট করতে হবে এটা তোমার জানা থাকা লাগবে। তারপরে পাউন্ডালকে কনভার্ট করতে হবে কেজিতে, তাহলে কিভাবে কনভার্ট করবে এটা তোমার জানা থাকা লাগবে। তো তুমি মান টান বসায় নিয়ে হিসাব নিকাশ করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেখো কাজের মানটাও ফুট পাউন্ড এককেই, এসআই এককেই দেওয়া আছে, মানে এসআই একক বলতেছি, সিজিএস এককেই দেওয়া আছে। তাহলে ফুট পাউন্ডে যদি দেওয়া থাকে, ফুট পাউন্ডে যদি দেওয়া থাকে, ওই সমান চিহ্নের এই পাশেও ফুট পাউন্ড, সমান চিহ্নের ওই পাশেও ফুট পাউন্ড, তাহলে আমার ইউনিট আর কনভার্ট করার কোনো দরকার নেই। ইউনিট কনভার্ট না করেই ম্যাথ করা যাবে।
তাহলে এরকম পাথরখণ্ড লাগছে, কয়টা লাগছে আমি জানি না, কয়টা লাগছে জানি না, যে কয়টা লাগছে। তো সেই এন এর মানটা আমাদের বের করতে হবে, যে কয়টা লাগছে, ডট ডট এন এর মানটা বের করতে হবে। প্রত্যেকটার পুরুত্ব হচ্ছে 4 ফিট, তাহলে এটা আমাদের ডি এর মান। তাহলে ভাই কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এন এন মাইনাস ওয়ান ডি ডিভাইডেড বাই 2, মান বসাই দিবা। কৃতকাজের মান 1,92,000 ফুট পাউন্ড, ফুট পাউন্ড জুলে বসাবো না, কারণ এই কৃতকাজটা ফুট পাউন্ড এককে, এই পাশেও সব ফুট পাউন্ড আছে। দেখো এম এর মান 500 পাউন্ড, জি এর মান 9.8 না, মাথায় রাখিও, জি হচ্ছে ফুটে 32 ফুট পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড স্কয়ার। এটা মাথায় রাখবে, এটা লাগবে কিন্তু অনেক সময়। ইভেন গতিবিদ্যায় তোমরা করছো, গতিবিদ্যায় তোমাদের এই জিনিসটা বলছি আমি। জি এর মান 32, এন এর মানটাই বের করতে চাই, তাহলে এন এন মাইনাস ওয়ান, তাহলে এন এন মাইনাস ওয়ান একবার গুণ করে দিলে এন স্কোয়ার মাইনাস এন, এন স্কোয়ার মাইনাস এন ডি বাই 2, ডি এর মান 4 ফুট ডিভাইডেড বাই 2। তাহলে এই পাশেও দেখো ফুট মানে পাউন্ড ফুট এককে, তাহলে এই পাশেও ফুট পাউন্ডাল এককে, ঠিকই আছে, মানে দুই পাশেই বলা হচ্ছে সিজিএস একক। তাহলে 19200, আচ্ছা একবার ক্যালকুলেটর হিসাব করি, 192,000 ভাগ 500 ভাগ 32 ভাগ 2, 6। তাহলে এন স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু 6। তাহলে ভাই এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মিডিল টার্ম ব্রেক করো, এন স্কোয়ার মাইনাস 3n মাইনাস 2n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n কমন নিব, n মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিব, n মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, তাহলে n মাইনাস 2 মাইনাস 6, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1, সরি এটা প্লাস, হ্যাঁ তাই তো ভাবি মিলো না কেন, প্লাস। তাহলে n মাইনাস 3 আর n প্লাস 2 ইকুয়াল 0। n এর মান কখনো মাইনাস 2 হতে পারে না, n মাইনাস সংখ্যা হইতে পারে না, তাহলে অতএব n ইকুয়াল টু 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বলছে কতগুলো পাথরখণ্ড লাগবে, তিনটি পাথরখণ্ড লাগবে। তাহলে 3টা পাথরখণ্ড হলে পাথরখণ্ডের উচ্চতা কত বলো, উচ্চতা, 3টা পাথরখণ্ড উচ্চতা কত, 3টা, 4টা হবে না, 3টে হবে, একটা মুছে দিয়ে আসো, ঠিক আছে 4টা হবে। তাহলে একটা দুটো মানে 3টা হবে, 3টা 4 ফুটের, 4টা হবে না, 4টা একটা মুছে দিলাম বাদ। তাহলে 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট 3 4 12 ফিট। তাহলে উচ্চতা হবে 3 4 12 ফিট, 3 গুণ 4, 4 ফিটের 3টা, 4 ফিটের 3টা, তাহলে 4 ফিটের 3টা যদি হয় তাহলে 3 4 12 ফিট। তাহলে স্তম্ভের উচ্চতা হবে 12 ফিট। যে কত উঁচু স্তম্ভ তৈরি করা যাবে, তাহলে 12 ফিট উঁচু স্তম্ভ তৈরি করা যাবে, বুঝলা, 12 ফিট উঁচু স্তম্ভ তৈরি করা যাবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 27 নম্বর, 27 28 হোমওয়ার্ক হচ্ছে 27 28, হোমওয়ার্ক হচ্ছে 27 28। ওকে, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যা সূত্রে বসাইলেই হয়ে যাবে। তাহলে সূত্রের ডেরিভেশনটা কোত্থেকে সূত্রটা আসলো এটা বোঝাটাই ইম্পর্টেন্ট জিনিস। ইজি ম্যাথ। ওকে, তো চলো আজকে এখানে শেষ করি।